সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা শুরু করতে যাচ্ছি পরিসংখ্যান দ্বিতীয় পত্র। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায় থেকে আমরা সূচক সংখ্যা পড়াচ্ছিলাম। এর আগে ৪টে ক্লাস হয়েছে, আজকে ৫ম নম্বর ক্লাস সূচক সংখ্যা সংক্রান্ত। আমরা গত ক্লাসে ৪র্থ ক্লাসে সূচক সংখ্যার তাত্ত্বিক বিষয়গুলো থিওরি পড়াই শেষ করেছিলাম। আজকে আমরা শেষ করব, কিছু অঙ্ক দেখব, গাণিতিক সমস্যা দেখব এবং সৃজনশীল প্রশ্ন দেখব। সিকিউ প্রশ্নগুলো কি ধরনের হতে পারে এই অধ্যায় থেকে তার কিছু ধারণা দেখব এবং তার সাথে কিছু গাণিতিক প্রবলেম দেখব। তো আসো আমরা প্রথম প্রশ্নটার দিকে অগ্রসর হই। প্রথম প্রশ্নটা আমরা স্লাইডে দেখি। ১ নম্বর প্রশ্নটা আমরা যদি স্লাইডে দেখি, দেখো নিম্নে কতগুলো দ্রব্যের ভিত্তি ও চলতি বছরের বাজার মূল্যের তথ্য দেওয়া হলো। ভিত্তি বছর এবং চলতি বছরের মূল্যের তথ্য দেওয়া আছে। দ্রব্য ক, খ, গ, ঘ এবং বছর দেওয়া আছে ২০১০ সাল এবং ২০১৩ সাল। দুইটা সালেরই আবার কি মূল্য দেওয়া আছে এবং পরিমাপ দেওয়া আছে। মূল্য দেওয়া আছে এবং পরিমাপ দেওয়া আছে। এখন এই যে আমরা তথ্যর যে ছকটা দেখলাম, তথ্যর যে চার্টটা দেখলাম, এইটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এই তথ্যের যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে উদ্দীপক। এখন এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের কিছু প্রশ্ন, আমাদের 4টা প্রশ্ন থাকে, তোমরা জানো সৃজনশীল প্রশ্নে 4টা প্রশ্ন থাকে পরিসংখ্যানের গুলোতে। প্রথম প্রশ্ন ভিত্তি বছর কি, এটা আমরা প্রথম সূচক সংখ্যা সংক্রান্ত প্রথম ক্লাসে বলেছি। তারপরে খ নাম্বার সূচক সংখ্যা হলো অর্থনীতির ব্যারোমিটার, এটাও আমরা প্রথম ক্লাসে সূচক সংখ্যা সংক্রান্ত প্রথম ক্লাসে দেখিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আবার দেখে নিতে পারো, তাহলে পরে তোমরা এর উত্তর সরাসরি পেয়ে যাবা। এখানে আর বোঝানোর কিছু নেই। এখন আমরা অঙ্ক গ নাম্বার দেখব। ল্যাসপেয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। আমরা ল্যাসপেয়ার্সের সূত্র দেখেছি, মূল্য সূচক সংখ্যার সূত্র দেখেছি। এখন এটা এই সূত্র ব্যবহার করে আমরা যে উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে, এই তথ্যকে ব্যবহার করে ল্যাসপেয়ার্সের সূত্র ব্যবহার করে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করে দেখব। কিভাবে আমরা গাণিতিক প্রবলেম সমাধান করতে পারি সেটা সম্বন্ধে আমরা আলোচনা আজকের ক্লাসে করব। ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে ফিশারের সূচক সংখ্যার সূত্রটি সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কি? প্রশ্ন করা হচ্ছে ফিশারের সূচক সংখ্যার সূত্রটি সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কি? উদ্দীপকের তথ্যের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকের যে তথ্য আছে এই তথ্যের আলোকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। ফিশারের সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়, এটা আমরা গত ক্লাসে অর্থাৎ ৪র্থ নম্বর ক্লাসে সূচক সংখ্যা সংক্রান্ত ৪র্থ নম্বর ক্লাসে এটা আমরা তাত্ত্বিকভাবে দেখাইছি। তাত্ত্বিকভাবে দেখালে আমাদের পরীক্ষায় কিন্তু তাত্ত্বিকভাবে কোনো প্রমাণ আসে না। তাত্ত্বিকভাবে কোনো প্রমাণ আসে না, আমাদের এগুলোর প্রয়োগ করতে হয়। তো আমাদের এই যে তথ্য আছে, এই তথ্যের আলোকে আমাদেরকে এই প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে দেখাইতে হবে। তো আমরা প্রশ্নগুলা একটু বোঝার চেষ্টা করলাম। প্রশ্নগুলোতে কি বলা হয়েছে, আমাদের সূচক সময় উল্টন পরীক্ষা ঘ নম্বরের যেটা সময় উল্টন পরীক্ষা, সেখানে হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হয় ভিত্তি বছর এবং চলতি বছরের সাপেক্ষে একটা করতে হয়। অর্থাৎ সূচক সংখ্যা, এটা মূল্য সূচক সংখ্যা হতে পারে, পরিমাপ সূচক সংখ্যা হতে পারে। যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় মূল্য সূচক সংখ্যাই নির্ণয় করে থাকি। তো মূল্য সূচক সংখ্যা করতে হবে ভিত্তি বছরের সাপেক্ষে এবং এটাকে সময় উল্টাই দিতে হবে। উল্টাই দিলে পরে আছে মূল্য সূচক সংখ্যা চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের। এই দুইটা সূচক সংখ্যা যখন নির্ণয় করব এবং তাদের গুণফল যদি 1 হয় তাহলে পরে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে প্রমাণিত হয় বা বলা হয় বা ধরে নেওয়া হয়। তাহলে পরে আমরা এই তথ্যের আলোকে দেখব যে এইটা হয় কিনা। এখন আসি আমরা সরাসরি আমরা গ নাম্বার থেকে সমাধান করব। ক এবং খ আমরা আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি, বর্ণনা করেছি। তোমরা সেখান থেকে নিশ্চয়ই এতদিনে দেখে ফেলছো, বুঝে ফেলছ। আমরা এখন সরাসরি বোর্ডে আসি। আমরা যে কাজটা আমাদের প্রথমে করতে হবে গ নাম্বারের জন্য যে সমাধান যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ভিত্তি বছর এবং চলতি বছর কি হবে আমাদের বের করতে হবে ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যা। আমাদেরকে বের করতে হবে কি হবে ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যাকে আমরা বলেছি, মূল্য সূচক সংখ্যাকে
পি দিয়ে ডিনোট করি, আর হচ্ছে একে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে পি নট এন, লেস পেয়ারের জন্য এল এ, আর হচ্ছে আমরা জানি সামেশন পি এন ইন্টু কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। এটাই হচ্ছে লেস পেয়ার্সের মূল্য সূচক সংখ্যা। এই যে সূচক সংখ্যা, এখানে আমাদের লাগবে ভিত্তি বছর এবং চলতি বছর। এখন আমরা ভিত্তি বছর কাকে বলবো? ভিত্তি বছর বলবো 2010 সালকে আমরা বলবো ভিত্তি বছর। ভিত্তি বছর কত হবে? ভিত্তি বছরকে আমরা ধরে নিই 2010 সাল। 2010 সালকে ভিত্তি বছর। চলতি বছর কাকে বলবো? চলতি বছর হবে 2000, আমাদের তথ্য অনুযায়ী, উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী ভিত্তি বছর 2013 সাল। আমরা ধরে নিলাম এটা আমাদের কি কি কাজ করতে হবে তার এই পাশে আমরা একটা খসড়া করে নিলাম যে লেস পেয়ার্সের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হবে, যেটার সূত্র আছে সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। ভিত্তি বছর ধরবো কাকে? ভিত্তি বছর ধরবো 2010 সালকে এবং চলতি বছর ধরবো 2013 সালকে। তাহলে পরে আমরা ভিত্তি বছর এবং চলতি বছরকে আমরা নির্দিষ্ট করে নিলাম। এখন আমাদের উদ্দীপকের যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের আলোকে আমরা এখন করি, অর্থাৎ যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা কাজ করার চেষ্টা করি। এখন আমাদের একটা সারণী তৈরি করতে হবে। সারণীটাকে আমরা নাম দিই। সারণী আমরা জানি পরিসংখ্যানিক আমরা জানি পরিসংখ্যানের সমস্ত টেবিলকে আমরা একটা শিরোনাম দিয়ে থাকি। তো ঠিক সেরকম একটা শিরোনাম দিলাম, মূল্য সূচক সংখ্যা নির্ণয়ের হিসাব সারণী বা নির্ণয়ের সারণী। এখন আমাদের তথ্যে যে দেওয়া আছে, তথ্যে দেওয়া আছে কি? প্রথমে দেওয়া আছে দ্রব্য দেওয়া আছে। তারপরে হচ্ছে যে দ্রব্যগুলো ছিল হচ্ছে ক, খ, গ এবং ঘ। ক, খ, গ এবং ঘ। তারপরে আমাদের এখন লাগবে হচ্ছে যে ভিত্তি বছর 2010 সাল। ভিত্তি বছরের হচ্ছে আবার দুইটা আছে, একটা হচ্ছে মূল্য আর একটা হচ্ছে কি? ভিত্তি বছরের দেওয়া আছে একটা মূল্য আর একটা হচ্ছে পরিমাণ। মূল্য এবং পরিমাণ দেওয়া আছে। তারপরে দেওয়া সেটাকে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে মূল্যকে বলি আমরা কি বলি? পি ভিত্তি বছরের মূল্য যেটা পি নট, এবং পরিমাণ ভিত্তি বছরের পরিমাণকে বলবো হচ্ছে কিউ নট। তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে যে 2013 সাল, যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা বলেছি হচ্ছে চলতি বছর। চলতি বছরের মূল্য এবং পরিমাণ আছে, এটাকে পি এন, এটাকে কিউ এন। চলতি বছরকে আমরা এটা বলি। তাহলে এটা আমরা একটু মুছে নিই। এখানে এইটুকু আমরা এদিকে দিই, এখন দিই এখানে ক, খ, গ এবং ঘ। তাহলে পরে এখন এখান থেকে আমরা কলাম আছে আমাদের, এখন সারণীতে সারি তৈরি করি। কলাম এবং রোতে বিন্যস্ত করলাম। বিন্যস্ত করার পর এখন আমাদের তথ্যগুলো বসাই। ক ছিল হচ্ছে 12, 15, 6, 8, 10, 8, 14, 3, 16, 4, 20, 5, 25, 6। এখন আমাদেরকে আরো কিছু কলাম তৈরি করতে হবে। কলামগুলো আমরা কি কি এখন এখানে দেখি। কলাম আমাদের এই প্রথম যে লেস পেয়ার্সের গ নাম্বারের আনসার করতে যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে গ নাম্বারের আনসার করতে যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে সামেশন পিএন কিউ নট, অর্থাৎ পিএন কিউ নটের একটা লাগবে, আর লাগবে P0 Q0। আমরা একটা বের করি আগে P0 Q0, P0 এবং Q0 আমরা বের করি। P0 প্রতিটা সারির জন্য আমরা এই ঘরটা তৈরি করি P0 Q0। এটা হচ্ছে P0 এর ঘর এবং এটা হচ্ছে Q0 এর ঘর। এটাকে আমরা এখন গুণ করি, P0 এবং Q0 গুণ করব। তাহলে কত হবে? P0 এবং Q0 প্রথমে হচ্ছে 4 বারং 48, 4 বারং 48, তারপরে হচ্ছে কি 8 10 80, তারপরে আছে 14, 3 14 42, তারপরে আছে হচ্ছে 5 কুড়ি 100। এখন আমরা একটু
এটা হচ্ছে P0 Q0 এর ঘর, এটা হচ্ছে যে 48 80 42 তারপর হচ্ছে 100। এখন এটা হচ্ছে সামেশন, এটা তার P0 Q0 এর সামেশন, আমাদের সামেশন লাগবে P0 Q0 কত, এটা তাহলে সামেশন করলে কত আসে 200, সামেশন করলে আসবে হচ্ছে 270 270। তারপরে আমাদের আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে যে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে PN Q0 PN Q0 এই দুইটা গুণ করতে হবে, 4 15 4 15 কত হবে 60 হবে, 4 15 60। তারপরে 10 10 গুণ করলে হচ্ছে 100, তারপরে হচ্ছে 3 16 48, তারপরে হচ্ছে কত 20 PN Q0 125 এই হচ্ছে আমাদের সারণী পেয়ে গেলাম। এখন হচ্ছে এটাকে সামেশন করি, PN Q0 সমান সমান কত আসে, সমান সমান এটা আসবে PN Q0 333 আসলো PN Q0। এখন আমাদের এখানে সূত্রতে আমরা বসাই PN Q0 সমান হচ্ছে যে কি ল্যাসপেয়ার্সের সূত্র। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কি ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো, তাহলে পরে গড় নাম্বারে আমরা ল্যাসপেয়ার্সের সূত্র লিখেছি। এখন সূত্রের সাথে যদি আমরা এটা বসায় দেই, মান বসায় দেই, তাহলে পরে P ল্যাসপেয়ার্স ও N ইকুয়াল টু সামেশন PN Q0 হচ্ছে 333 ডিভাইডেড বাই P0 Q0 ডিভাইডেড বাই P0 Q0 270 যদি করি ইনটু 100, তাহলে পরে যেটা পাবো সেটাই হবে আমাদের ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যা। ভাগ করি, এটা ভাগ করলে কত হবে 223.33, এটাই হবে আমাদের আনসার, 223.33 এটাই হবে আমাদের আনসার। অর্থাৎ আমরা ল্যাসপেয়ারের সূত্র থেকে আমরা এটা দেখতে পেলাম। তাহলে পরে এটা গড় নাম্বার হচ্ছে যে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের যেটা লাগবে ল্যাসপেয়ারের সূত্রের জন্য, যেটা আমরা আগে সূত্রটা লিখব, সূত্র লেখার পর সূত্রতে যেভাবে আছে সেই কলামগুলো আমরা তৈরি করব। তো সূত্রতে আমরা সূত্র আগে প্রথমে লিখলাম যে যে কলামগুলো প্রয়োজন ছিল সেই সব কলামগুলো আমরা তৈরি করলাম এবং সাথে সাথে তাদের সামেশন তৈরি করলাম, সামেশন তৈরি করে তাদের মানটা করলাম এবং সেখানে সূত্রতে বসাই দিলাম। বসাই দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের মূল্য সূচক সংখ্যা, ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যা। এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর এখানে শেষ হলো। এখন আমরা ঘ নাম্বারের প্রশ্নের উত্তর খোঁজার দরকার। এখন আমরা ঘ নাম্বারের প্রশ্নের জন্য ঘ নাম্বার প্রশ্ন ছিল যে ফিশারের সূত্র সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। ল্যাসপেয়ার্সের ফিশারের সূত্র সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। আমরা জানি সময় উল্টন পরীক্ষাটা কি, যদি ভিত্তি বছরকে চলতি বছর এবং চলতি বছরকে ভিত্তি বছরে রূপান্তর করে যদি মূল্য সূচক সংখ্যা নির্ণয় করি, অর্থাৎ মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর এবং মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছর, এই দুটোর গুণফল যদি 1 হয় তাহলে পরে আমরা তাকে বলতে পারবো যে সময় উল্টন পরীক্ষায়, অর্থাৎ কি সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ, সময় উল্টন পরীক্ষায় তাহলে কি হবে উত্তীর্ণ হবে, তাই তো। সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের যদি মূল্য সূচক সংখ্যা 1-এর সমান হয় তাহলে পরে আমরা বলতে পারি মূল্য সূচক সংখ্যা অর্থাৎ সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখন ফিশারের সূত্রের জন্য এইটা দেখতে হবে আমাদের ফিশারের সূত্রের জন্য। ফিশারের সূত্রের জন্য আমরা কি জানি, ফিশারের জন্য মূল্য সূচক সংখ্যা যদি আমরা ধরি তাহলে পরে ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের ফিশারের মূল্য সূচক সংখ্যা হবে স্কয়ার রুট
সামেশন পি এন কিউ নট ডিভাইডেড সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু প্যাসের সূত্র লিখতে হবে পি এন কিউ এন ডিভাইডেড বাই পি জিরো কিউ এন। এই হচ্ছে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের ফিশারের মূল্য সূচক সংখ্যা। এটা হচ্ছে আমরা এখন বের করে দেখি এখানে আমাদের কি কি আছে। এখানে আমাদের আরো দুইটা কলাম তৈরি করতে হবে। আমরা গ নাম্বারের সাথেই গ নাম্বারের যে টেবিলটা আছে সেই টেবিলটাকে এক্সটেন্ড করি। গ নাম্বারের জন্য যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমরা এক্সটেন্ড করে নিই, এটাকে আরো বর্ধিত করে নিই আমাদের প্রয়োজনীয় অংশটুকু শেষ করি। তাহলে পরে একটা টেবিল দিয়েই আমরা শেষ করতে পারবো পুরো দুইটা প্রশ্নের উত্তর। তাহলে পরে আমাদের পি জিরো কিউ জিরো আছে, পি এন কিউ জিরো আছে। তাহলে পরে এখন লাগবে আমাদের পি জিরো কিউ এন আমরা বের করি। তাহলে পি জিরো কিউ এন পি জিরো এবং কিউ এন যদি আমরা বের করতে চাই তাহলে পি জিরো কিউ এন, তাহলে পরে আমাদের যে কলামগুলো আমরা কমপ্লিট করি। পি জিরো, এই যে দেখো পি জিরো এবং এটা হচ্ছে কিউ এন, অর্থাৎ প্রথমটা এইটা এবং এইটা গুণ করি 6 12 72, তারপরে আছে 64 হবে পি জিরো কিউ এন 8 8 64, তারপরে আছে 14 আর 4 গুণ করলে 56, তারপরে আছে 20 আর 6 20 গুণ করলে কত হবে 120 হবে। এখন এটাকে আমরা সামেশন পি জিরো কিউ এন করি, তাহলে কত হবে সামেশন পি জিরো কিউ এন হবে 312। তারপরে হচ্ছে এটা পি এন কিউ এন, এই কলামটা করি পি এন কিউ এন এবং কিউ এন গুণ করি 15 আর 6 গুণ করলে কত হবে 6 15 90, তারপরে 80 64 এবং হচ্ছে 25 125 আর গুণ 6 করলে 150 হয়। এই হলো আমাদের এখন সামেশন পি এন কিউ এন করলে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে 384। এই যে আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা দেখো এখানে পেলাম আমরা চারটা আমাদের এই ফিশারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করার জন্য 4 ধরনের কম্বিনেশন, 0 এবং n এর 4 ধরনের কম্বিনেশন হয়, সমাবেশ করলে 4টা কম্বিনেশন পাওয়া যায়। আমরা চারটা আমরা কলাম এখানে পেয়ে গেছি, 4টা কলাম পেয়ে গেছি। এখানে মান আমরা বসাইতে পারি। তাহলে এখানে যদি মান বসাই তাহলে পরে প্রথমে আমাদের যেটা বসাইতে হবে পি এন কিউ জিরো 333 ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো মানে হচ্ছে 270 ইন্টু আমাদের হচ্ছে পি এন কিউ এন লাগবে 384 আর হচ্ছে পি জিরো কিউ এন লাগবে হচ্ছে 312। এই হচ্ছে আমাদের ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের ফিশারের মূল্য সূচক সংখ্যা আমরা পেলাম। ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা এখন পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা এখান থেকে উপরে আবার লিখি। এখান থেকে আমরা উপরের দিকে লিখছি এখন পি এন জিরো, অর্থাৎ চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের এই সূত্র থেকে আমরা উল্টাই দিই, যেখানে n আছে সেখানে 0 আর যেখানে 0 আছে সেখানে n, তার মানে হচ্ছে পি জিরো কিউ এন ডিভাইডেড বাই পি এন কিউ এন ইন্টু ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ডিভাইডেড বাই পি এন কিউ জিরো। এটাই হচ্ছে আমাদের চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা কার ফিশারের সূত্রের জন্য এখন এই মানগুলো সবই আমাদের জানা। দেখো আমাদের টেবিলটাতে আমাদের এই সবগুলো মানই জানা আছে, কিন্তু উল্টাপাল্টা আছে আর কি। এখন দেখে নিই আমরা প্রথমে যেটা লাগবে পি জিরো কিউ এন, এই যে এটা 312 হচ্ছে পি জিরো কিউ এন, তারপরে আছে পি এন কিউ এন মানে 384 ইন্টু
আমাদের লাগবে P0 Q0, P0 Q0 মানে 270, P0 Q0 মানে হচ্ছে কি 270 এবং PN Q0, PN Q0 মানে 333, এই হলো হচ্ছে আমাদের দুই প্রকার মূল্য, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের ফিশারের মূল্য সূচকাঙ্ক আমরা নির্ণয় করলাম। এখন এই দুইটাকে গুণ করব, এই দুইটাকে যদি গুণ করে যদি 1 হয় তাহলে পরে আমরা বলতে পারবো ফিশারের মূল্য সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে পরে আমরা এটাকে গুণ করি, এটা মুছে দিই নাকি, এটাকে যদি মুছে দিই তাহলে পরে এটার সাথে সাথে আমরা লিখি 270 ইন্টু 384 ইন্টু 212 তার উপর স্কোয়ার রুট। তার আগে এখানে আমরা লিখে নিই N0F ইন্টু PF 0N, এই আমরা লিখেছি। এখন এটাকে দেখো, এটাকে দেখো কাটাকাটি যাই, সবগুলাতে কাটাকাটি যে শুধুমাত্র 1 থাকে, অর্থাৎ তার মানে ফিশারের মূল্য সূচক সংখ্যা যে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করলাম, অথবা আমাদের উদ্দীপকের যে তথ্যের আলোকে এটা প্রমাণ করে দেখালাম যে ফিশারের মূল্য সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় গাণিতিকভাবে, বা আমরা উদ্দীপকের তথ্যের আলোকে প্রমাণ করে দেখলাম। এটা আমরা সরাসরি তাত্ত্বিকভাবে প্রমাণ করে দেখেছি, কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে দেখাইতে হবে, যার কারণে আমাদের সংখ্যা মানগুলো বের করে নিয়েই দেখাতে হবে। কিন্তু আমরা যদি সরাসরি সংখ্যা মানগুলো বের না করে শুধু তাত্ত্বিকভাবে কাটাকাটি করে দেখাই দিই তাহলে কিন্তু আমাদের মানে প্রশ্নের কথা মানা হলো না, প্রশ্নের যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা মানা হলো না, ফলো করা হলো না, তার মানে যে সেটা কিন্তু আমাদের হলো না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই এরকম একটা সারণী তৈরি করতে হবে, হিসাব সারণী তৈরি করতে হবে, হিসাব সারণী থেকে গাণিতিকভাবে এটা দেখাইতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো পুরোটা। এখন আমরা পরবর্তী প্রশ্নটাতে আসি। পরবর্তী প্রশ্নটা যদি স্ক্রিনে দেখানো যায়। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা আছে, নিচে রহমান সাহেবের পরিবারের জীবনযাত্রার ব্যয়ের তথ্য দেওয়া হলো। জীবনযাত্রার ব্যয়ের তথ্য দেওয়া আছে, তো সেখান থেকে একটা তথ্য ছক দেওয়া আছে। তথ্য ছকে দেওয়া আছে ব্যবহৃত যেসব দ্রব্যগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, যাতায়াত এবং অন্যান্য। তার নিচে আছে প্রথম কলামটাতে আছে ভার, খরচের হার, তারপরে 2015 সালের মূল্য, 2016 সালের মূল্য, 2015 সালের মূল্য এবং 2016 সালের মূল্য, তার মাঝে আমাদের কিছু তথ্যমান দেওয়া আছে। এখন নিচে কি বলছে উদ্দীপকটার, নিচে বলা হয়েছে রহমান সাহেবের মন্তব্য হলো যে 2015 সালের তুলনায় 2016 সালে তার খরচ প্রায় 1.5 গুণ হয়েছে। 2015 সালের তুলনায় 2016 সালে খরচ বেড়েছে এবং তা প্রায় 1.5 গুণ, প্রায় 1.5 গুণ বলা হয়েছে, 1.5 গুণ না, এক্স্যাক্টলি 1.5 গুণ না, প্রায় 1.5 গুণ বলা হয়েছে। তাহলে এখন আমাদের এই উদ্দীপকের ভাষা এইটুকু। এখন আমাদের প্রশ্ন, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মূল্য সূচক সংখ্যা কি। আমরা সূচক সংখ্যা সংক্রান্ত 1 নম্বর ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, মূল্য সূচক সংখ্যা কি। এটা আজকের ক্লাসে আলোচনা করব না। খ নাম্বার, সময় উল্টন পরীক্ষা কি, ব্যাখ্যা করো। সময় উল্টন পরীক্ষা আমরা 3য় নম্বর ক্লাসে আলোচনা করেছি, সেটাও আমরা আজকের ক্লাসে আলোচনা করব না। আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ নাম্বার থেকে উদ্দীপকের আলোকে সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। সরল সমষ্টি পদ্ধতি, আমরা সূচক সংখ্যা নির্ণয়ের সরল সমষ্টি পদ্ধতি পড়েছি, ভার আরোপিত পদ্ধতি পড়েছি। তো এখন সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করা বলেছে। সরল সমষ্টি পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি। আর তারপরে হচ্ছে যে ঘ নাম্বার বলেছে রহমান সাহেবের মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করো।
অর্থাৎ রহমান সাহেব যে বললো তার 15 সালের তুলনায় 16 সালে খরচ প্রায় 1.5 গুণ হয়েছে, এই কথাটার যৌক্তিকতা কি, আমরা কিভাবে এটার ব্যাখ্যা করতে পারি? ব্যাখ্যা করার উপায় হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হবে 2015 সালের তুলনায় 2016 সালে। অর্থাৎ ভিত্তি বছর হবে 2015 সাল এবং চলতি বছর হবে 2016 সাল। অর্থাৎ 15 সালের তুলনায় ভিত্তিতে 15 সালের ভিত্তিতে 16 সালের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করলে আমরা বলতে পারবো যে রহমান সাহেবের মন্তব্য সেটা যৌক্তিকতা আছে কি নাই। এখন আমরা সূচক সংখ্যা নির্ণয় করব। আমরা সূচক সংখ্যা নির্ণয় করার জন্য দুই ধরনের পদ্ধতির কথা বলেছি। দুই ধরনের পদ্ধতির কথা বলেছি। একটা কি, আমরা যে সূচক সংখ্যা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছি, একটা হচ্ছে যে খরচের সমষ্টি পদ্ধতি, একটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি, যেটা আমরা সেটা আর কিছুই না, ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যা। ল্যাসপেয়ার্সের মূল্য সূচক সংখ্যাকে আমরা খরচের সমষ্টি পদ্ধতির সূত্র হিসেবে ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। পারিবারিক বাজেট পদ্ধতিতে যেটা করতে হয় আমাদের, পারিবারিক বাজেট পদ্ধতিতে সূচক সংখ্যাটা হবে আমাদের C0n ডিভাইডেড বাই ইন্টু 100। অর্থাৎ আমরা চলতি বছরের মূল্যকে যদি ভিত্তি বছরের মূল্য দিয়ে ভাগ করি এবং তার সাথে যদি তার ভার গুণ করি, এবং সর্বশেষে যেটা কি ভার সমষ্টি দিয়ে ভাগ করলে পরে যেটা পাবো সেটাই হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা। এখন পারিবারিক বাজেট পদ্ধতি কেন আমরা গেলাম, খরচের সমষ্টি পদ্ধতিতে কেন গেলাম না? এখন প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা পারিবারিক বাজেট পদ্ধতির সূত্রটাই কেন লিখলাম, খরচের সমষ্টি পদ্ধতির সূত্রটা কেন লিখলাম না? এখানে দেখো সবার আগে আমাদের এখানে পারিবারিক বাজেট পদ্ধতিতে ভার লাগে, সূত্রে ভার প্রয়োগ করতে হয়, যেটা আমাদের প্রশ্নে সরাসরি বা ভার হিসেবে বলে দেওয়া আছে, সরাসরিভাবে ভার হিসেবে বলে দেওয়া আছে, যার কারণে আমরা খরচের সমষ্টি পদ্ধতি ব্যবহার করতে পারলাম না। আমরা খরচের সমষ্টি পদ্ধতি ব্যবহার না করে, যেহেতু আমাদের ভার বলে দেওয়া আছে, প্রশ্নে উদ্দীপকে বলে দেওয়া আছে, যার কারণে আমরা সরাসরি যে সূত্রে সরাসরি ভার প্রয়োগ করা আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করতে হলো, কিন্তু অন্য সূত্র আমরা আর ব্যবহার করতে পারলাম না। তাহলে পরে এখন আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করা শেষ হলো। এখন আস্তে আস্তে ধাপে ধাপে আমরা গ নাম্বার থেকে শুরু করব। গ নাম্বার থেকে আমরা উত্তর শুরু করব। তাহলে গ নাম্বার উত্তর করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে গ নাম্বারের প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করি। সরল সমষ্টি পদ্ধতি, মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হবে কোন পদ্ধতিতে? সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হবে। সরল পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা, যদি মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের P0n ইকুয়াল টু, সরল সমষ্টি পদ্ধতিতে আমরা জানি সামেশন অফ Pn ডিভাইডেড বাই সামেশন অফ P0 ইন্টু 100। এটাই হচ্ছে সরল সমষ্টি পদ্ধতির সূত্র, সামেশন অফ Pn ডিভাইডেড বাই সামেশন P0 ইন্টু 100। এটাই হচ্ছে সরল সমষ্টি পদ্ধতির সূত্র। এখন আমাদের এখানে Pn বের করতে হবে, সামেশন Pn বের করতে হবে। Pn গুলো আছে, Pn বলতে হচ্ছে 2016 সালের মূল্য, 2016 সালের মূল্য যতগুলো আছে ততগুলো সবগুলো মূল্যের যোগফল করতে হবে, এবং P0 হচ্ছে 2015 সালে যতগুলো মূল্য আছে মূল্যগুলোকে যোগ করতে হবে। যোগ করলে পাই। তাহলে আমরা প্রথমটা যোগ করি, সামেশন P0টাই আগে করি। P0 আছে 2015 সালের, যেহেতু টেবিলটাতে এই মানটা সবার আগে দেওয়া আছে, এটাই আগে করি। তাহলে পরে দেখো প্রথম মূল্য আছে 130, তারপরে আছে 60, তারপর আছে 35, তারপরে আছে 50, তারপরে আছে 20। এগুলা যোগ করলে দাঁড়াই হচ্ছে 295। তারপর আছে সামেশন Pn মানে হচ্ছে যে Pn মূল্য চলতি বছরের মূল্য যতগুলো আছে সবগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করি আছে 180 যোগ 70 যোগ 50 যোগ 70 যোগ 30, এই মিলে হচ্ছে আমাদের 400। এই হলো আমরা ভিত্তি বছরের মূল্যর যোগফল পেলাম এবং চলতি বছরের মূল্যের যোগফল পেলাম। এই যোগফল এখন যদি আমরা সূত্রে প্রয়োগ করি, এই দুইটা যদি আমরা সূত্রে প্রয়োগ করি, তাহলে পরে আমরা পেয়ে যাব
সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা। তাহলে পরে এটা আমরা ভাগ করি এখন। তাহলে ভাগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 135 ইন্টু 0.95, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা জানি সূচক সংখ্যা আমরা সবসময় 100 দিয়ে গুণ করে থাকি, কিন্তু কোনো সময়ই পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন ব্যবহার করি না। তার মানে সূচক সংখ্যা একটি ইউনিট ফ্রি নাম্বার, তাই তো? আমরা প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। সূচক সংখ্যা একটি ইউনিট ফ্রি বা একক বিহীন সংখ্যা, যার কারণে আমরা এককও লিখি না, আবার শতকরা চিহ্ন ব্যবহার করি না। শতকরায় প্রকাশ করলেও আমরা তাকে শতকরায় ব্যবহার করি, শতকরা চিহ্ন ব্যবহার করি না। এটা সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা একেবারেই সহজ। তোমরা এটা একেবারে 1 মিনিটের মধ্যে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই 3 মার্কের প্রশ্নের একটা সমাধান করে ফেলতে পারবা খুব ইজিলি। নিশ্চয় এখানে বুঝতে পারছো, এখানে সরল সমষ্টি পদ্ধতি নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন মনে হয় আমি মনে করছি না। তোমরা অবশ্যই বুঝতে পারবা একটু মনোযোগী হলেই। এখন আমরা আসি ঘ নাম্বারে যেটা আছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের হিসাব সারণী। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার যে হিসাব সারণী আছে সেটা আমরা বের করতে যাচ্ছি। এখন জীবনযাত্রার ব্যয় আমাদের ঘ নাম্বার লাগবে হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হবে। তো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হলে তার হিসাবে একটা সারণী তৈরি করতে হবে। সারণীটা আমরা দেখি কি সারণীতে কি কি কলাম লাগবে এবং কি কি তথ্য আমাদের দেওয়া আছে। আমরা যার কারণে সূত্রটা আগে লিখে নিচ্ছি। সূত্রটা আগে লিখে নিলে আমাদের সুবিধা হয় কি, সূত্রটা যদি আমরা আগে থেকে দেখে নিতে পারি তাহলে পরে যে সূত্রটা দেখে আমাদের কি কি কলাম তৈরি করতে হবে সেটা নিয়ে আমাদের ধারণা তৈরি হয়। সেজন্য আমাদের চোখের সামনে সূত্রটা থাকলে পরে সারণী তৈরি করতে সুবিধা হয়। আমরা ঘ নাম্বারের প্রশ্নের আনসারে যাচ্ছি। লিখি জীবন যাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের হিসাব সারণী। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের হিসাব সারণী। তো আমাদের সারণীগুলোতে কি কি কলাম লাগবে একটু দেখি। প্রথমেই লাগবে হচ্ছে ব্যবহৃত দ্রব্য কি কি আছে? ব্যবহৃত দ্রব্য আছে হচ্ছে খাদ্য, দুই হচ্ছে বস্ত্র, 3 নাম্বার হচ্ছে বাড়ি ভাড়া, যাতায়াত, সর্বশেষ আছে অন্যান্য। এই কয়টা আমাদের সারি লাগবে আর কলাম লাগবে কি কি আমরা এখন দেখি। আমাদের কলাম কি কি ব্যবহৃত লাগবে। আমাদের প্রথম কলামটাই হচ্ছে ব্যবহৃত দ্রব্য। এখন আমাদের লাগবে তার মূল্যকে আমরা বলি চলতি বছরের মূল্য যেটা সেটা হচ্ছে পি নট। চলতি বছরের মূল্য যেটা সেটা হচ্ছে পি নট। ভিত্তি বছরের মূল্য যেটা সেটা পি নট। চলতি বছরের মূল্য যেটা পি এন। আমাদের আরো লাগবে হচ্ছে ওয়েট, যেটা আমাদের দেওয়াই আছে টেবিলে। এই 3টা কলাম ভিত্তি বছরের মূল্য, চলতি বছরের মূল্য এবং তার ভার, এই 3টা কলাম আমাদের দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। এই 3টা কলাম আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন আমাদের নতুন করে যে কলাম করতে হবে সেটা হচ্ছে যে পিএন, চলতি বছরের মূল্যকে ভিত্তি বছরের মূল্য দিয়ে ভাগ করতে হবে। এইটা একটা কলাম তৈরি করতে হবে। আরো একটা কলাম তৈরি করতে হবে চলতি বছরের মূল্যকে ভিত্তি বছরের মূল্য দিয়ে ভাগ করে তাকে সংশ্লিষ্ট ভার দিয়ে গুণ করতে হবে। এইটা আরেকটা কলাম। এই কলামগুলো যদি তৈরি করতে পারি তাহলে আমাদের হিসাব সারণী কমপ্লিট হবে। তাহলে আমরা এই যে চলতি বছরের মূল্য এবং ভিত্তি বছরের মূল্য যা আছে আমরা লিখে ফেলি। 130 আমরা উদ্দীপকে যেটা দেওয়া আছে টেবিলটা কমপ্লিট করে ফেলি। 50, 20,
তার সংশ্লিষ্ট ভার দেওয়া আছে 50, 30, 10, 15, 15। এখন এগুলাকে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে পরে যেটা পাবো PN কে 140 কে 130 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো 1.38। এটাকে 70 কে 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে পাবো 1.17। এভাবে আমরা প্রতিটা কলাম কমপ্লিট করে ফেলি, প্রতিটা সেলকে কমপ্লিট করে ফেলি, তাহলে পরে আমাদের তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তারপরে আমাদের পরবর্তী কলাম যেটা হবে, পরবর্তী কলাম যেটা হবে এই যে এই কলামটাকে আমরা ডাব্লিউ দিয়ে ভার দিয়ে গুণ করবো, অর্থাৎ 1.38 কে 50 দিয়ে গুণ করব। 50 দিয়ে গুণ করলে পরে 69,000,035.14.30, তারপরে আছে 21.00, তারপরে আছে আমাদের 22.25। এই যে আমরা কলামগুলো তৈরি করে ফেললাম, আমাদের টেবিলটা সবগুলা রেখা দিয়ে কমপ্লিট করে দিই। আমরা এই যে তৈরি করলাম, এখন এখান থেকে এই মানগুলো আমরা করলাম, আমাদের যে মানগুলো আছে যেভাবে, তারপর সামেশন করতে হবে। এই সামেশনগুলো তৈরি করতে হবে। এই সামেশন, প্রথম দুইটা সামেশন PN সামেশন P নট 295, এটা আমরা আগের বার করেই ফেলেছি। এটা এখন আর আমাদের এই টেবিলে না করলেও চলতো, এই টেবিলে না করলেও চলতো, যেহেতু টেবিল একটা করেছি এখানে করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, সেজন্য আমরা করেই ফেললাম। এটা হচ্ছে সামেশন ডাব্লু, অর্থাৎ ডাব্লুগুলো সবগুলো সেলকে আমরা যুক্ত করি, তাহলে পাবো 120। তারপরে এই সেলকে যোগ করার কোনো প্রয়োজন নাই, এই সেল আমাদের প্রয়োজন লাগবে না, এই সেলের যোগ আমাদের লাগবে না, আমাদের যোগ লাগবে হচ্ছে সামেশন লাগবে, সমষ্টি লাগবে এই সেলের, সর্বশেষ কলামটার সামেশন লাগবে, যার কারণে আমরা এটা করে নিই যে 161.81। এই হচ্ছে আমাদের হিসাব সারণী আমাদের কমপ্লিট হয়ে গেল। হিসাব সারণী যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের যেটা এখন এখান থেকে বাকি কার্যক্রম করা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন বাকি কার্যক্রম আমরা দেখলাম, এখানে আমাদের লাগবে হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের যেটা লাগবে পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হলে লাগবে হচ্ছে সামেশন ডাব্লু, যেটা 120, আর সামেশন PN ডিভাইডেড P0 ইন্টু ডাব্লু, যে কলামটি সর্বশেষ কলাম যেটা, সেটা লাগবে। এখন আমরা এটা লিখি পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা C0n ইকুয়াল টু সামেশন PN ডিভাইডেড বাই P0 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই সামেশন ডাব্লু ইন্টু 100। এটাকে আমরা এখন মান বসাই দিই। সংশ্লিষ্ট মান C0n, সংশ্লিষ্ট মান কি 1, আমরা পেয়েছি 161.81 ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে সামেশন ডাব্লু সমান 120 ইন্টু 100। এটাকে আমরা যদি ভাগ করি, ক্যালকুলেশন করি, তাহলে পরে যেটা পাবো আমরা হচ্ছে 1.134 ইন্টু 48, অর্থাৎ 134.84 আমরা পেলাম। এটা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কার 2015 সালের সাপেক্ষে 2016 সালের 2015 সালের সাপেক্ষে 2016 সালের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা পেলাম 134.84। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 2015 সালের তুলনায় তার খরচ বৃদ্ধি পাইছে প্রায় 1.5 গুণ। প্রায় 1.5 গুণ মানে 1.5 যদি হয়, তাহলে পরে 1.5 গুণ। এটা কিভাবে আমরা বের করতে পারি? আমরা লিখব 2015 সালের তুলনায় 2016 সালে তার খরচ বৃদ্ধি পায়। 2015 সালের তুলনায় 2016 সালে তার খরচ বৃদ্ধি পায় 134.84 ভাগ 100, অর্থাৎ এখানে যদি আমরা 100 দিয়ে গুণ না করতাম তাহলে পরে যেটা হতো, তাহলে পাওয়া যাবে 1.3484, অর্থাৎ 1.34, যেটা সেটাই গুণ পেলাম আর কি, আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছিলেন, রহমান সাহেব প্রশ্নে বা উদ্দীপকে বলেছিলেন যে তার খরচ প্রায় 1.5 গুণ, মানে 1.5 গুণের কাছাকাছি।
এক্স্যাক্টলি 1.5 গুণ না, 1.5 গুণের কাছাকাছি। তার মানে বলা যায় তার 15 সালের তুলনায় 2016 সালে 2015 সালের তুলনায় 2016 সালে খরচ বৃদ্ধি পেয়েছে 1.3484 গুণ, এত টাইমস বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে যে রহমান সাহেবের বক্তব্যটি সঠিক। প্রায়, তিনি এক্স্যাক্টলি বলেন নাই, তিনি বলছেন প্রায় 1.5 গুণ, এক্স্যাক্টলি 1.5 গুণের কথা বলে নাই, প্রায় 1.5 গুণ মানে তার 1.5 গুণের কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি যে রহমান সাহেবের বক্তব্যটি সঠিক, তিনি যথার্থই বলেছেন যে তার 2015 সালের তুলনায় 2016 সালে খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় 1.5 গুণ। তাহলে পরে খরচ যে বৃদ্ধি পেয়েছে কি পায় না এটা যাচাই করতে হলে আমাদের কি প্রথমে যে কাজটা করতে হলো, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হলো। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি, আর একটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। এখন পারিবারিক বাজেট পদ্ধতি কেন আমরা 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 পারিবারিক বাজেট পদ্ধতিতে এটা দেখাইলাম, কেন দেখাইলাম আমরা খরচের সমষ্টি পদ্ধতি কেন ব্যবহার করলাম না? কারণ আমার উদ্দীপকে ভার দেওয়া ছিল, আর পারিবারিক বাজেট পদ্ধতিতে সরাসরি ভার ব্যবহৃত হয়, যার কারণে উদ্দীপক আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিছে যে পারিবারিক বাজেট পদ্ধতিতে নির্ণয় করার জন্য। ডাইরেক্টলি বলে দেয় নাই যে পারিবারিক বাজেট পদ্ধতি নির্ণয় করো, কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে যে পারিবারিক বাজেট পদ্ধতি যেন ব্যবহার করে এটা নির্ণয় করি। তাই আমরা পারিবারিক বাজেট পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হয়েছি এখানে। তো এই ছিল আমাদের এই দুটো প্রশ্ন, ঘ নম্বরের প্রশ্ন। খুব বেশি কঠিন না, একটু সারণী তৈরি করতে হয়, আর ক্যালকুলেটরের ব্যবহার আছে। ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে খুব ইজিলি এটা করা যাবে, এবং সূত্রগুলাও খুব ইজি। দেখতে নোটেশনগুলা একটু বিটঘুটে মনে হলেও আসলে অত কঠিন না। আমরা পরবর্তী প্রশ্নে আসি। উদ্দীপক প্রশ্নটা যদি আমরা স্লাইডে দেখাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইড। প্রশ্ন, 2015 সালে সরকারি পে স্কেল ঘোষণার পর রহিমা গার্মেন্টসের মালিক কর্মচারীদের বেতন 20% বৃদ্ধি করলো। কত পার্সেন্ট বৃদ্ধি করলো? 20% বৃদ্ধি করলো। শ্রমিকরা দাবি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেতনের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। শ্রমিকরা দাবি করলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেতনের তুলনায়, বেতন যে 20% বাড়ানো হয়েছে, দ্রব্যের দাম তার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে, এবং প্রমাণস্বরূপ কিছু তথ্য উপস্থাপন করলো, সরবরাহ করলো। তথ্য কি? দ্রব্য, চাল, ডাল, তেল এবং তার মূল্য 2014 সালের মূল্য এবং 2015 সালের মূল্য উপস্থাপন করলো। মূল্য টাকা, মূল্য দেওয়া আছে, তার ইউনিট দেওয়া হয়েছে টাকা, মূল্য আছে কি প্রতি কেজির মূল্য দেওয়া আছে টাকাতে, এবং পরিমাণ দেওয়া আছে প্রতি কেজিতে পরিমাণ দেওয়া আছে 2015 সালে যেমন 2014 সালে একই রকম। এই তথ্যকে, এটাই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপককে ব্যবহার করে আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করতে হবে বা উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সূচক সংখ্যা কি? সূচক সংখ্যা সংক্রান্ত প্রথম ক্লাসেই এই প্রশ্নের উত্তর বলা হয়েছে, তোমরা প্রথম ক্লাসটা দেখে নিতে পারো আবারও। দ্বিতীয় প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, মূল্য সূচক সংখ্যা 126 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও সরাসরিভাবেই প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমরা গ নাম্বার প্রশ্ন কি, প্যাশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। প্যাশের যে সূচক সংখ্যা, সেটা মূল্য সূচক সংখ্যা আমরা নির্ণয় সূত্র দেখেছি, কিন্তু তথ্যমান দিয়ে এটা আমরা কখনোই করে দেখি নাই, তার জন্য আমরা এটা করে দেখতেই পারি, তথ্য দিয়ে এটা করে দেখতেই পারি। দ্বিতীয়ত, ঘ নাম্বার যেটা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় পূর্বক শ্রমিকদের দাবির সত্যতা নিয়ে যাচাই করো। এখানে বলেই দিছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় পূর্বক। যদি নাও বলে দিত যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় পূর্বক না বলে যদি বলতো যে শ্রমিকদের দাবির উদ্দীপকের আলোকে শ্রমিকদের দাবির সত্যতা যাচাই করো, তো বুধে আমাদের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যাই নির্ণয় করতে হতো। কিন্তু এই ভদ্রলোক বলেই দিয়েছেন যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় পূর্বক, তো আমাদের আরো ইজি হয়ে গেল। আমাদের আর নিজে থেকে আর মানে বুদ্ধি খাটানো লাগলো না, বুদ্ধি দিয়েই দেওয়া হয়েছে উদ্দীপকে বা প্রশ্নে, আমাদের সেই কাজটা করতে হবে। যদি নাও বলে দেওয়া থাকতো, আমাদের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যাই নির্ণয় করতে হতো। তাহলে পরে
আমাদের এখানে তো ব্যাখ্যা করার তেমন প্যাশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে হয়, প্যাশের সূত্র আমরা আমাদের জানা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা আমাদের জানা, শুধু কেবলই আমরা এটা করে দেখলাম জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য যে পদ্ধতিগুলো আছে। এখন প্যাশের সূচক সংখ্যা নির্ণয় আমাদের করতে হবে। প্যাশের সূচক সংখ্যা নির্ণয় করতে হলে পরে আমরা ইনডাইরেক্টলি প্যাশের সূত্রও আমরা ফিশারের সূত্র করতে যেয়ে করে ফেলেছি, তাই না? আমরা জানি ফিশারের সূত্র হচ্ছে ল্যাস পেয়ার্সের মূল্য সূচক সংখ্যা এবং প্যাশের মূল্য সূচক সংখ্যার সমষ্টি, সমষ্টি না, জ্যামিতিক গড়ের সমান। তো যেহেতু আমরা এখানে ল্যাস পেয়ার্সের সূত্র ব্যবহার করেছি এবং প্যাশের সূত্র ব্যবহার করেছি, তার মানে যে প্যাশের মূল্য সূচক সংখ্যা ইনডাইরেক্টলি আমরা ব্যবহার করে শিখেছি। এখন ডাইরেক্টলি একটু করে দেখি, ডাইরেক্টলি আমরা করে দেখি যে কিভাবে করা যায়। তার আগে আমরা ঘ নম্বরের প্রশ্নটার উত্তর আগে করতে যাচ্ছি। কেন? কারণ আমাদের দেখো টেবিলটাতে করাই আছে। এর আগের প্রশ্নের সমাধান করতে যাই আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করেছি, যার কারণে আমরা এই পদ্ধতিটাই ব্যবহার করতে চাচ্ছি। এই পদ্ধতিটা ব্যবহার করেই পারিবারিক বাজেট পদ্ধতিতেই ব্যবহার করতে চাচ্ছি। এইখানে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনোভাবেই বলে দেওয়া হয় নাই যে পারিবারিক বাজেট পদ্ধতিতে করতে হবে। এখানে আমরা খরচের সমষ্টি পদ্ধতি ব্যবহার করেও সূচক সংখ্যা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে পারতাম। পারিবারিক বাজেট পদ্ধতিতেও করতে পারি, আবার জীবনযাত্রার ব্যয় কি বলে খরচের সমষ্টি পদ্ধতিতেও করতে পারি। তো এখানে আমরা আমাদের চয়েস, যেহেতু আমাদের এখানে করাই আছে, তার মানে আমরা এখান থেকে সরাসরি পারিবারিক বাজেট পদ্ধতিতে করতে পারি। অথবা আমরা টেবিলটা কমপ্লিট হওয়ার পরে প্যাশের সূচক সংখ্যা যখন নির্ণয় করব, তখন টেবিলটা আমরা কমপ্লিট করে নিয়ে খরচের সমষ্টি পদ্ধতিতেও করতে পারবো। সেই পদ্ধতিটা আমি দেখাই দিব। তো এখন আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমাদের টেবিলটা মুছে দিয়ে আমরা একটা নতুন করে টেবিল তৈরি করি। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য হিসাব সারণী। তাহলে আমাদের যেটা করতে হবে, এখন আমরা সরাসরি বোর্ডে চলে আসি। আমরা 2014 সালের তথ্য আছে এবং 2015 সালের তথ্য আছে। তাহলে আমরা সাধারণত প্রিভিয়াস বছরকে আমরা হচ্ছে যে ভিত্তি বছর ধরি, ঠিকভাবে সেভাবে আমরা ধরে নিই 2014 সালকে ভিত্তি বছর এবং 2015 সালকে চলতি বছর। তাহলে পরে চলতি বছর এবং ভিত্তি বছর এবং চলতি বছরের মূল্যকে আমরা বলি কি এন। চলতি বছরের পরিমাণকে আমরা বলি কিউ এন, ভিত্তি বছরের মূল্যকে আমরা বলি পি নট এবং ভিত্তি বছরের পরিমাণকে আমরা বলি কিউ নট। এইগুলো আমরা ধরে নিলাম, বলে নিলাম, নোটেশনকে প্রকাশ করে নিলাম। এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করতে হলে পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা করি। প্রথম যে কলামটা হবে সেটা হচ্ছে দ্রব্য। দ্রব্যটা কি হবে? দ্রব্য ছিল হচ্ছে চাউল। আগে আমরা কলামগুলো তৈরি করে নিই। তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে P0, তারপরে কি লাগবে P0 এবং Q0 লাগবে। তারপরে লাগবে আমাদের PN, তারপরে আছে QN। এইগুলো আমাদের দেওয়া আছে সরাসরি, এইগুলা উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাই আমাদের এখানে আমরা সেটা ব্যবহার করব। চাউল অর্থাৎ চাল আছে, ডাল আছে, তারপরে আছে তেল। চাল, ডাল, তেল। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নিই সেটা। চাল, ডাল, তেল 40, 10, 90, 30, 3, 5, 45, 10, 95, 35, 4, 7। এগুলো উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপক থেকে আমরা সরাসরি উঠাই নিলাম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের দুইটা প্যাশের মূল্য সূচক সংখ্যা এবং জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে কলামগুলো লাগবে সেই কলামগুলো আমরা তৈরি করে নিই। প্যাশের জন্য প্রথমেই লাগবে PN QN গুণ করতে হবে। PN QN আমরা গুণ করব।
তারপর লাগবে আমাদের প্যাসের সূত্রের জন্য আরো লাগবে হচ্ছে P0 QN, প্যাসের সূত্রের জন্য আমাদের আরো লাগবে P0 QN। তারপরে আমাদের জীবনযাত্রার ব্যয় শস্য সংখ্যা নির্ণয় করার জন্য লাগবে পি ওয়েট। আমরা যদি ওয়েট যদি বলে দেওয়া না থাকে, ওয়েটকে যদি সরাসরি বলে দেওয়া না থাকে, আমরা জানি জীবনযাত্রা পারিবারিক বাজেট পদ্ধতিতে ওয়েটটা সাধারণত ভিত্তি বছরের মূল্যমানের সমান হয়। ওয়েটটা কি হয়? ভিত্তি বছরের মূল্যমানের সমান হয়। ওয়েট ইকুয়াল টু P0 Q0, ভিত্তি বছরের মূল্যমানের, মূল্য এবং পরিমাণের গুণফল যেটা, সেটা হচ্ছে মূল্যমান। তাহলে যদি ওয়েট যদি বা ভার বা ওয়েট যদি সরাসরি বলে দেওয়া না থাকে, তাহলে পরে আমরা সেটাকে সবসময় ধরি ভিত্তি বছরের মূল্য এবং পরিমাণের গুণফল, অর্থাৎ মূল্যমানের মানটাকে আমরা ওয়েট হিসেবে ধরে নিই। এখন আমাদের আরো একটা লাগবে, যেটা পারিবারিক বাজেট পদ্ধতিতে করতে গেলে পরে PN ডিভাইডেড বাই P0 ইন্টু W। এই কলামগুলো যদি আমরা কমপ্লিট করি, তাহলে পরে একই সাথে আমাদের দুইটা প্রশ্নের উত্তরই হয়ে যাবে। এখন আমরা কলামগুলো তৈরি করি। কলামগুলো তৈরি করতে হলে পরে প্রথম লাগবে গুণ করি PN QN, এই পাশাপাশি দুইটা কলাম গুণ করলে হয় হচ্ছে 1575। তারপরে কলামগুলো আমরা কমপ্লিট করে ফেলি। তোমরা ক্যালকুলেটর দিয়ে কলামগুলো কমপ্লিট করে নাও। 665, তারপরে এই দুটাকে গুণ করি আমরা P0 QN, এই দুটাকে গুণ করি, এইটা এবং এই কলামকে গুণ করি। এই কলাম এইটাকে গুণ করলে পরে আমরা যেটা পাবো সেগুলো আমরা বের করে নিই। তারপরে 630। এখন W P0 Q0, W ইকুয়াল টু কি? P0 Q0। আমরা এটা সূত্রে বলে রাখছি গত ক্লাসে, যখন আমরা তৃতীয় নাম্বার ক্লাসে, চতুর্থ নাম্বার আমরা ক্লাসে আমরা যখন পারিবারিক বাজেট পদ্ধতি বলি, তখন বলে আমরা থিওরিতে বলেছি, তোমরা দেখবা যে সবসময় ওয়েটকে P0 Q0 ধরা হয় যদি ওয়েট বলে দেওয়া না থাকে। যদি ওয়েট বলে দেওয়া না থাকে সরাসরি, তাহলে পরে ওয়েট হচ্ছে P0 Q0, ওয়েট হচ্ছে P0 Q0। তাহলে P0 এবং Q0 গুণ করি, এইটা কত হবে? 1200। P0 Q0 1200, তারপরে 300, তারপরে হচ্ছে 450। এই কলাম আর একটা কলাম আমাদের বাকি আছে, সেটা আমাদের প্রথমে PN কে P0 দিয়ে ভাগ করব। PN কে, এই যে PN কে P0 ভাগ, অর্থাৎ 45 কে 40 দিয়ে ভাগ করব। তারপরে W অর্থাৎ 1200 দিয়ে গুণ করব। সেটা করলে যা হবে 1350। তারপরটা কত হবে? PN 110 কে 100 দিয়ে ভাগ করব, তারপরে 300 দিয়ে গুণ করব, তাহলে 330 হবে। আর হচ্ছে যে আমরা 95 কে 90 দিয়ে ভাগ করব, ভাগ করে 450 দিয়ে গুণ করব, তাহলে পাবো 475। এই হলো। এখন প্রতিটা কলামের আমরা সামেশন করে নিই। প্রতিটা কলামের আমরা যেগুলা করলাম সামেশন করতে হবে। সামেশন করলে এটা হবে সামেশন PN QN ইকুয়াল টু 2680। তারপর সামেশন P0 QN ইকুয়াল টু 2430। তারপরে আমরা করি সামেশন P0 Q0 ইকুয়াল টু W ইকুয়াল টু কত হবে? 1950। আর এটা আছে সামেশন PN ডিভাইডেড বাই P0 ইন্টু W সমান সমান হবে হচ্ছে 2155। এই যে আমরা টেবিলটা আমরা কমপ্লিট করতে পারলাম, টেবিলটা কমপ্লিট করলাম। এটা টেবিলে এখানে নাম দিতে পারি সমষ্টি, এখানে আমরা নাম দিতে পারি, অর্থাৎ এই কলামটা, এই সেলটা, অর্থাৎ এই সারিটা সমস্ত কিছুই সামেশনকে নির্দেশ করেছে, যার কারণে এখানে সমষ্টি নাম দিলাম। এখন আমরা প্রথমে ঘ নাম্বারটা আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম, এবং টেবিলটা তৈরি করে এখন আমরা ঘ নাম্বারের উত্তরটা এখানে লিখে ফেলি, কারণ ঘ নাম্বারের প্রশ্ন এই পাশে আমাদের বোর্ডের ডান পাশে করাই আছে। এখান থেকে আমরা এই মানগুলো বসাই, সূত্র লেখা আছে, মানগুলো যদি আমরা বসাই তাহলে পরে আমরা পেয়ে যাব। মানগুলো বসাই, তাহলে পরে প্রথমে লাগবে আমাদের হচ্ছে 2155 ডিভাইডেড বাই ওয়েট সমষ্টি কত? W সামেশন W ইকুয়াল টু 1950 যদি করি, এখানে এখন এখানকে আমরা গুণ করি। যদি গুণ করি তাহলে পরে কি দাঁড়াবে? এই টেবিল থেকে, এই টেবিল তথ্য থেকে, এই টেবিলের তথ্য থেকে আমরা ব্যবহার করছি। এই টেবিলটা আমরা গ এবং ঘ দুই নম্বরের জন্য দুইটা প্রশ্নের উত্তর করতেই ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমরা গুণ করলে দেখা যাচ্ছে 110
110.51 110.51 তার মানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে কত কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 110 মাইনাস 51 মাইনাস 100% তার মানে কত 110.51% বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার ব্যয় কত বৃদ্ধি পেয়েছে 10.5% বৃদ্ধি পেয়েছে তাহলে শ্রমিকরা দাবি করেছিল কি শ্রমিকরা দাবি করেছিল যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে 20% কিন্তু তারা বলছে না জীবনযাত্রার ব্যয় অর্থাৎ দ্রব্যমূল্যের দাম আরো বেশি বৃদ্ধি পেয়েছে 20%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে এখন শ্রমিকরা যে দাবি করেছে এবং তার সংশ্লিষ্ট যে তথ্য উপস্থাপন করেছে সেই তথ্য দেখে আমরা মানে তথ্যকে বিশ্লেষণ করে দেখতে পারলাম যে আসলে না শ্রমিকরা অযৌক্তিক দাবি করেছে অযৌক্তিক দাবি কেন করেছে বলছি আমরা বলেছি জীবনযাত্রার ব্যয় হয়েছিল হচ্ছে আমরা বের করলাম যে জীবনযাত্রার ব্যয় সূচক বের করলাম যে 110.51 হয়েছে আর তারা বলছে যে তার মানে বৃদ্ধি হয়েছে এটাকে বৃদ্ধি কতটুকু হয়েছে 100 যদি বিয়োগ করি তাহলে পরে বৃদ্ধিটুকু আমরা পরিমাপ করতে পারবো 100 বিয়োগ করলাম তার মানে হচ্ছে 10.5% বৃদ্ধি হয়েছে কিন্তু বেতন বাড়ানো হয়েছে 20% তারপরেও তারা বলছে যে বেতন বাড়ানো যথেষ্ট হয় নাই তার মানে তারা আরো বেতন বৃদ্ধি করার দাবি করছে আসলে তাদের দাবিটা অযৌক্তিক অর্থাৎ তারা তাদের যা বেতন বৃদ্ধি করা হয়েছে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার থেকেও বেতন বেশি বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারা যে একটা অযৌক্তিক দাবি করেছিল যে দ্রব্যমূল্যের বৃদ্ধি আরো বেশি বৃদ্ধি পেয়েছে দ্রব্যের মূল্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে তার মানে কি শ্রমিকদের দাবি ছিল অযৌক্তিক কোনো যুক্তিসঙ্গত দাবি তারা করে নাই আমরা সেটা গাণিতিকভাবে হিসাব করে দেখাই দিলাম তাহলে আমরা ঘ নাম্বারটা আগে সমাধান করলাম এখন গ নাম্বারের সমাধান করি গ নাম্বারে ছিল প্যাশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো প্যাশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো এই টেবিল থেকে আমরা নির্ণয় করব প্যাশের মূল্য সূচক সংখ্যা তাহলে পরে হিসাব সারণী থেকে আমরা পাই প্যাশের মূল্য সূচক সংখ্যা আমরা জানি প্যাশের মূল্য সূচক সংখ্যা পি নট এন ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা প্যাশের জন্য পি এ ইকুয়াল টু সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই পি জিরো কিউ এন ইন্টু 100 আমরা জানি প্যাশের সূত্র একটা ভার আরোপিত সূত্র ভার হিসেবে ব্যবহার করা হয় চলতি বছরের পরিমাণকে মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে চলতি বছরের পরিমাণকে ভার হিসেবে ব্যবহার করা হয় এবং সেই ভার আমরা গুণ করেছি এবং সূত্রটা লিখেছি এখন এই দুইটা টার্ম আমরা আমাদের টেবিলে পাবো এই দুইটা টার্ম আমরা টেবিলে পাবো কোথায় পাবো সামেশন পিএন কিউএন এই যে আমরা সামেশন পিএন 2680 আমরা পেয়েছি সামেশন পিএন কিউএন এবং সামেশন পি0 কিউএন এই যে সামেশন পি0 কিউএন 2430 তার মানে আমরা মান বসাই 2680 ডিভাইডেড বাই 2430 ইন্টু 100 তাহলে পরে আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 110.28 এটাই হচ্ছে প্যাশের মূল্য সূচক সংখ্যা কি বেশি কঠিন লাগলো শেষ টাইম আছে নাকি শোনো টাইম আছে থাকলে আরো পড়াবো আটান্ন তাহলে থাক তাহলে আমরা তিনটা গাণিতিক সমস্যা দিয়ে পূর্ণ সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের সাথে এই অধ্যায় থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন কিভাবে হতে পারে বোর্ড ফাইনাল পরীক্ষায় বা আমাদের কলেজগুলোর পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে আমাদের কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে সে ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম
সাধারণত সূত্র সংখ্যা থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন হবে, সিকিউ প্রশ্ন হবে এবং প্রশ্নগুলো খুব কঠিন না। যেরকম প্রশ্ন দেখালাম 3টা প্রশ্নই বোর্ড থেকে আমরা বোর্ড প্রশ্ন প্রিভিয়াস বছরের ইয়ার কোশ্চেন সলিউশন করে দেখালাম যে এই ধরনের প্রশ্নই তোমাদের সবসময় আসে। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো, ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। এই আলোচনার মাঝেই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। এবং আমরা যে সূত্রগুলা দেখাইছি, মূল্য সূত্র সংখ্যা, পরিমাপ সূত্র সংখ্যা, জীবনযাত্রার ব্যয় সূত্র সংখ্যা এবং সরল সমষ্টি পদ্ধতি, ভার আরোপিত সমষ্টি পদ্ধতি, আপেক্ষিক মূল্য অনুপাত পদ্ধতি, এই পদ্ধতিগুলা সূত্রগুলা একটু নোটেশন বেশি থাকে এবং পি এন কিউ এন, পি নট কিউ নট, এই যে কোথায় এন হবে কোথায় নট হবে, এই বিষয়গুলো একটু বেশি বেশি করে লেখে প্র্যাকটিস করলে পরে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, সূত্র ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যার কারণে এটা একটু প্র্যাকটিস করতে হবে, লেখে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা শুধু চোখে দেখি তাহলে কিন্তু আমার পরীক্ষা হলে এটা তালগোল পাকাই ফেললে পরে এটা দিয়ে আমরা তখন আমরা আর কাঙ্ক্ষিত ফলাফল পাবো না, আমরা অঙ্ক ভুল হয়ে যাবে। যার কারণে বেশি বেশি প্র্যাকটিস করলে পরে আমাদের এই P0 PN কিউএন কোথায় কোন সূত্র বসবে এটা আমরা প্র্যাকটিস না করলে পরে গোলাই ফেলবো। বেশি বেশি প্র্যাকটিস যদি না করতে পারি তাহলে পরে আমাদের কিন্তু পরে পরীক্ষা হলে সমস্যা হলেও হতে পারে। তো যার কারণে আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমরা এই সূত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, কিন্তু এখান থেকে এই সূত্রের বাইরে আমি এ পর্যন্ত যা দেখাইলাম এর বাইরে কোনো প্রশ্ন আসে না। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন এবং এর সাথে যে জ্ঞানমূলক প্রশ্ন যা যা বলেছি সবগুলাই আমরা মোটামুটি দেখাইছি। এবং এর সাথে তোমরা যদি একটা ভালো মানের বই বেছে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো, অনুশীলন করো, ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায় থেকে কোনো সমস্যা হবে না। আর এই অধ্যায়ের তাত্ত্বিক এবং গাণিতিক দুইটা পার্টই আমরা সুন্দরভাবে শেষ করতে পারলাম 5টা ক্লাসের মাধ্যমে। এরই মাধ্যমে, এই ক্লাসটার মাধ্যমে আমরা এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।